রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু আজ, চলবে ১৯ জুন পর্যন্ত। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে বৈঠক। এতে ধাপে ধাপে অংশ নেবে বিএনপি সহ ৩০টি দল। এবারের বৈঠকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়। এর আগে ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের প্রথম বৈঠক হয়। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি সেগুলো নিয়েই দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠকে আলোচনা করা হবে। বিতর্কিত ৩টি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান সহ অন্যরা। বৈঠকে কমিশনের সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান। অধ্যাপক আলী রিয়াজ বলেন, বেশ কিছু বিষয় ঐকমত্য হয়েছে। খুব শিগগিরই সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে। দেড় দশকে গুমের ঘটনার তদন্তে জাতিসংঘের যে কোনো সহযোগিতা বাংলাদেশ আন্তরিকভাবে গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে এই কথা বলেন তিনি। ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানস্কা এবং সদস্য আনা লোরেনা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। এ সময় চলমান তদন্ত প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। বলেন, এতে তদন্ত আরও শক্তিশালী হবে। জাতিসংঘের প্রতিনিধিরা গুমের ঘটনা তদন্তে সরকার গঠিত কমিশনের কাজের প্রশংসা করেন। এদিকে গুমের ঘটনা তদন্ত কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়াচ্ছে সরকার। স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলের গুম খুনে তদন্ত করতে প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের গুম বিষয়ক কমিটি। এই কমিটি সোমবার আইন উপদেষ্টা ও চিফ প্রসিকিউটরের সঙ্গেও বৈঠক করেছেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, গুম বিষয়ে আইন হচ্ছে, আইনের আওতায় কমিশন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারত পালিয়ে যায় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান হয় ১৫.৫ বছরের স্বৈরশাসনের। এই স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে বিগত সময়ে বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ ভিন্ন মতের অনেকেই হন গুম খুনের শিকার, যা তদন্ত করতে জাতিসংঘের গুম বিষয়ক কার্যনির্বাহী দল বারবার ঢাকা আসতে চাইলেও ক্ষমতাচ্যুত সরকার অনুমতি দেয়নি। গণ অভ্যুত্থানের পর প্রতিনিধি দল ৪ দিনের সফরে এখন বাংলাদেশে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে জাতিসংঘের প্রতিনিধি দল। বৈঠক শেষে উপদেষ্টা জানান, গুম বিষয়ে সরকার আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই এই আইন সহ বেশ কয়েকটি ভালো আইন করা হবে। ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা, তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে। আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে জিনিসটা উত্থাপন করব। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। উপদেষ্টা আরও জানান, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের 4টি অংশ থাকে। এর কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের 4টা অংশ থাকে। একটা হচ্ছে আপনার ট্রুথ সিকিং, আসলে কি হয়েছিল সেটা কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। যে জাতিসংঘের একটা আপনার কমিটি যে আমাদের এখানে করলো, যে ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটা করলো OHCHR, সেটা তো একটা ট্রুথ টেলিংয়ের পার্ট। আমাদের যে বিচার হচ্ছে সেখানে আমাদের তদন্তকারীরা আইসিটি যে বিচার করছেন সেটা একটা ট্রুথ সিকিংয়ের একটা পার্ট। জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দল চিফ প্রসিকিউটরের সঙ্গেও বৈঠক করেন। এ সময় গুম সংক্রান্ত অভিযোগের বিচার ও সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
লন্ডনের প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানানোর জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ দাবি জানান তিনি। বলেন, এই প্রক্রিয়াতেই দেশে গণতন্ত্র ফিরবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ রাষ্ট্রের বাজেট ভাবনা নিয়ে নাগরিক ঐক্যের আয়োজনে এই আলোচনা সভা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্বাচন কমিশন ও সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে তোলার জন্য যদি তাদের যে সহযোগিতা প্রয়োজন তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের। লন্ডন থেকে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দ্রুততম সময়ের মধ্যে গণতন্ত্রে উত্তরণ চায় নতুন প্রজন্ম। দেশের মানুষ গত 20 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, নতুন প্রজন্ম ভোট প্রয়োগ করতে পারেনি। তারা তো সবাই দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ চায়, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে এবং জনগণের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, এটাই তো প্রত্যাশা ছিল। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের যে ত্যাগ, সে পথেই দেশ অগ্রসর হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। আমি মনে হয় জাতির আশা, জাতির মালিকানা ফিরিয়ে দেওয়ার যে বিষয়টি, সেটা আমরা করতে পারি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য 10 রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রধান করা হয়েছে উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনকে। ডাকসু সংবিধানের আওতায় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান এ নিয়োগ দেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বিধিমালায় ছাত্র সংসদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান সহ সব গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের পাঠ্য ও সহশিক্ষা কার্যক্রমে সর্বোচ্চ সহায়তা করা। শপথ নেননি, তবুও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের সঙ্গে মেয়র হিসেবেই সভা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ব্যানারেও তাকে মেয়র হিসেবে উল্লেখ করা হয়। এমনকি ডেঙ্গু মোকাবেলায় কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনাও দেন ইশরাক। সভা শেষে সংবাদ সম্মেলনে দাবি করেন, শপথ না পড়ানোর বিষয়টি বর্তমান সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। তবে এ নিয়ে সমালোচনা চলছে নানা মহলে। গেল ৩ জুন দক্ষিণ সিটির নগর ভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেন। ঘোষণা দেন, সরকার শপথের ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে বসবেন মেয়রের চেয়ারে। শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব। সে কথাটি যেন প্রতিফলন হলো সোমবার সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভার ব্যানারে তার পরিচয় লেখা হয় মেয়র হিসেবে। সেখানে কর্মীদের সঙ্গে নানা বিষয়ে কথার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলার নির্দেশনাও দেন ইশরাক। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন ইশরাক, বলেন, নগর ভবনে প্রশাসক বসানো অবৈধ। যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এটাই হলো যে বাস্তব। এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। ইশরাক হোসেনের দাবি, রাজনৈতিক কারণে শপথ পড়ানো হচ্ছে না তাকে। আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেটি যাতে জনগণকে তারা বিশ্বাস করাতে চায়, তাহলে আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে দ্রুততম সময় এই
শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিকে বাস্তবায়ন করে, আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব। গেল 27 মার্চ আওয়ামী লীগ আমলে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনের ফল বাতিল করে নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর 27 এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। তাকে শপথ না পড়ানোর জন্য 14 মে রিট করে সরকার। এমন বাস্তবতায় 15 মে থেকে আন্দোলনে নামেন ইশরাক সমর্থকরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশিন করা ভারতীয় দম্পতিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করে বিজিবি। দিনাজপুর 42 বিজিবি জানায় 14 জুন শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপসার সীমান্ত দিয়ে নারী শিশুসহ 23 জনকে পুশিন করে বিএসএফ। বাংলাদেশে প্রবেশ করলে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের পরিচয় যাচাই বাছাই করে দেখা যায় 23 জনের মধ্যে 2 জন ভারতীয় নাগরিক। তারা হলেন উত্তর 24 পরগনা জেলার বাগদা থানার হরিহারপুর গ্রামের বাসিন্দা ফজলে মণ্ডল ও তার স্ত্রী তাসলিমা মণ্ডল। সোমবার বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। সেই সাথে বাকি 21 বাংলাদেশিকে থানায় হস্তান্তর করা হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হেলপার লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে সিলেটের জালালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমার জালালপুরে অভিযান চালিয়ে লিটন মিয়াকে আটক করা হয়। তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। আইনি প্রক্রিয়া শেষে ধর্ষণ মামলার আসামি লিটনকে আদালতে তোলা হবে। রোববার রাতে নবীগঞ্জ শেরপুর সড়কের আউশকান্দি এলাকায় চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ করে বাসের চালক ও হেলপার। পরে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বাস চালক সাব্বিরকে আটক করে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন। মেহেরপুরের গাংনীতে 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ভুক্তভোগী শিশুটি। পথে একই গ্রামের শাকিল শিশুটির গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। পরে বিষয়টি বাবাকে জানায় ভুক্তভোগী শিশু। ঘটনা জানাজানি হলে শাকিলকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। অসুস্থ অবস্থায় শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুরে শ্রীবর্দীতে সুদের টাকা পরিশোধ না করায় এক ব্যবসায়ীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, 3 বছর আগে ভাটি লঙ্গরপাড়া গ্রামের আব্দুল জলিলের কাছ থেকে সুদে 1 লাখ টাকা ঋণ নেন ব্যবসায়ী নূর আমিন। পরে সুদ বাবদ 60,000 টাকা পরিশোধ করেন আমিন। এরপরও 1.5 লাখ টাকা দাবি করেন জলিল। 1 বছর আগে সুদের টাকা না পেয়ে জলিল নূর আমিনের মোটরসাইকেল নিয়ে যান। এতেও কাজ না হলে রোববার লঙ্গরপাড়া বাজার থেকে কয়েকজন নূর আমিনকে তুলে নিয়ে জলিলের বাড়ির আঙিনায় গাছের সাথে বেঁধে রাখে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে টাকা দেওয়ার শর্তে নূর আমিনকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। 8 থেকে 9 জন গন্ডা মন্ডা পোলাভার নিয়ে আমার ওখান থেকে বিশৃঙ্খলাভাবে উঠাই নিয়ে যায়। এটা যাওয়ার পরে তার বাড়িতে আমাকে বাঁধিয়ে রাখে। রাখার পরে আমাকে মারধর করে বাজার থেকে ধরে নিয়ে আসছি। তারা আমি মারধর কোনো কিছু করে নেই। সমাধান দিল যে আমরা 1.5 লক্ষ টাকায় দেবো, তোমার কম টম দেবো না, 1.5 লক্ষ টাকায় দেবো। মানে 2 মাসের সময় নিছে আর কি। পরে আমরা ছাইরে দিছি। বাটিকে বেঁধে রাখা অবস্থা পায় নাই। পরবর্তী স্থানীয়ভাবে শেষ করছে। শেষ করবার 2 বছর বলে আছে, যদি কারো কোনো অভিযোগ থাকে থানায় অভিযোগ দিয়েন। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায় না। চলতি অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। 15 জুন পর্যন্ত বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে 31,71,779 TEUs, যা গত বছরে একই সময়ের তুলনায় 4.63% বেশি। বন্দর কর্তৃপক্ষের দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থান, ঈদের ছুটি, কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি সহ নানা কারণে বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম প্রায় 2 মাস বাধাগ্রস্ত হয়। তবে সব বাধা কাটিয়ে গত অর্থবছরের চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডলিং করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের অটোমেশন সার্ভিস সুবিধা, ই-গেট পাস চালু ও কন্টেইনার অপারেটিং সিস্টেম আধুনিকায়ন সহ কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এ সাফল্য মিলেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মুরগির বাচ্চার দামে ধস নামায় 2 মাসে প্রায় 800 কোটি টাকা লোকসান গুনেছে খামারি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এ দাবি করে প্রাণী সম্পদ অধিদপ্তরে চিঠি দিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পোল্ট্রি শিল্প রক্ষায় বাচ্চা উৎপাদন কৌশলপত্র বাস্তবায়নের তাগিদ সংশ্লিষ্টদের। সংকটের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অধিদপ্তরের। সস্তা আমিষ হিসেবে জনপ্রিয় ব্রয়লার মুরগি ও ফার্মের ডিম। বাজারে ব্রয়লার মুরগির দাম কমায় ক্রেতারা স্বস্তি পেলেও চরম লোকসানে খামারিরা। উৎপাদন খরচের চেয়ে কম দামে মুরগি বিক্রি করতে হচ্ছে। এতে বাচ্চার চাহিদা ও দাম কমেছে বলে দাবি তাদের। আমাদের উৎপাদন একটা ডিমের প্রতি আসে যাচ্ছে 25 টাকা বাচ্চা তৈরি পর্যন্ত, আর বিক্রি হচ্ছে 9 টাকা। উদ্যোক্তারা বলছেন, একদিন বয়সী ব্রয়লার বাচ্চার উৎপাদন খরচ 46 টাকা হলেও চাহিদা কমায় বিক্রি করতে হচ্ছে 8 থেকে 10 টাকায়। প্রতি সপ্তাহে ব্রয়লার সোনালী মুরগির বাচ্চা বিক্রিতে লোকসান 100 কোটি টাকা। খামারিদের রক্ষায় বাচ্চা উৎপাদন কৌশলপত্রের বাস্তবায়ন ও সমন্বিত উদ্যোগের পরামর্শ তাদের। আমরা যেদিন আমাদের মেশিন থেকে বের হয় তা ওই দিনই আমাদেরকে বিক্রি করতে হয়, ওই দিনই। এটা আপনি একদিন পরেও কিন্তু এটাকে আর রাখতে পারবেন, অর্থাৎ উইদিন 24 আওয়ার্স তাকে আপনি একটা বিশেষ তাপমাত্রায়, বিশেষ হিউমিডিটি, বিশেষ ধরনের ব্যবস্থাপনায় তাকে রাখতে হবে। সপ্তাহে 120 টাকা করে চলে যাচ্ছে, এটা গত 8 সপ্তাহ ধরে যাচ্ছে। এবং এটা এখন যে ট্রেন্ডটা যেটা আমরা দেখছি সেটা আরও আগামী 7-8 সপ্তাহ এটার মধ্যে কোনো বড় ধরনের কোনো পরিবর্তনের কোনো কারণ দেখছি না। পোল্ট্রি খাত নিয়ে সরকার আন্তরিক বলে দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। চাহিদা অনুযায়ী বাজারে মুরগির বাচ্চা সরবরাহে উদ্যোগের কথা জানান এ কর্মকর্তা। একটা কারিগরি কমিটি এই কৌশলপত্র বাস্তবায়নে তাদেরকে নিয়ে আমরা বসবো এবং বসে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তবে এই ক্ষেত্রে উল্লেখ্য যে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে এই কৌশলপত্রটা বাস্তবায়নের জন্য। পোল্ট্রি শিল্পে স্থিতিশীলতা আনতে আলাদা বোর্ড গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে বেড়েছে নবজাতক মৃত্যু হার। কম ওজন নিয়ে সময়ের আগে জন্ম, বাল্যবিয়ে এবং মায়ের অপুষ্টির কারণে মারা যাচ্ছে এসব শিশু। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের অবহেলাকেও দায়ী করছেন অনেকে। নবজাতক মৃত্যু কমাতে বাল্যবিয়ে রোধ ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির তাগিদ চিকিৎসকদের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্র। সদ্যজাতদের জন্য নানা সমস্যা নিয়ে ছুটে আসছেন মায়েরা। চিকিৎসা নেওয়া বেশিরভাগ শিশুরই জন্ম হয়েছে নির্ধারিত সময়ের আগে, কম ওজন নিয়ে। একটা সুস্থ বাচ্চার ওজন হওয়া উচিত কমপক্ষে 2.5 কেজি এবং তার উপরে। তো আমাদের এখানে যেই বাচ্চাগুলো ভর্তি হয় 1 কেজি, 1.5 কেজি, 1200 গ্রাম, 1300 গ্রাম অথবা 800-900 গ্রামও আমরা এখন বাঁচানোর চেষ্টা করি। পরিসংখ্যান বলছে এই বছর 5 মাসে ভর্তি হওয়া 4169 নবজাতকের মধ্যে মারা গেছে 539 জন। গত বছর 10,634 শিশুর মধ্যে মারা যায় 1,421 জন। এজন্য বাল্যবিয়ে ও অপরিণত বয়সে গর্ভধারণকে দায় দেওয়া হচ্ছে। চেষ্টা করবেন 20 বছরের পরে বাচ্চা নেওয়ার, তা না হলে বাচ্চার মৃত্যু ঝুঁকি বাড়তে পারে, এই বাচ্চাটা প্রিমেচুর হতে পারে। পুষ্টিকর খাবার জাতীয় যে খাবারগুলো খাওয়াবে বা বাচ্চা পুষ্টি হবে সেগুলো আমাকে গ্রাম যাইয়া আমাকে দেখাশোনা করে না, এগুলো আমাকে বলে না কোনো কারো কাছে। দেখা যায় অনেক পোস্টার থাকে কিন্তু সবাইকে যে এটা নিয়ে বসে যে সবাইকে বোঝানো হবে যে করা হবে তা কিন্তু করা হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, মায়ের অপুষ্টির কারণে সময়ের আগেই জন্ম হচ্ছে শিশুর। এটি কমানো গেলে নবজাতকের মৃত্যু অনেকটাই কমে আসবে। গর্ভকালীন সময় এবং গর্ভ পরবর্তী সময় এবং ডেলিভারির সময় যে পরিচর্যা দরকার, সেই পরিচর্যাটা আমাদের রোগীরা করছে কিনা, যদি কোনো সমস্যা দ্রুত আসতে হবে সেটা হয়তো দেরি করে তারা। আর আমাদের এখানে তো আমাদের সিট সংকট তো আছেই। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের 36 বেডের নবজাতক ওয়ার্ডে গড়ে ভর্তি থাকে 150-র বেশি শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 বছর ধরে বন্ধ সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস। এতে নষ্ট হচ্ছে কোটি টাকা যন্ত্রপাতি। অর্থ সংকটে হতাশায় ভুগছেন চাকরি হারানো প্রায় 3000 শ্রমিক। বন্ধ হয়ে যাওয়া মিলটি আবারও চালুর দাবি তাদের। কর্তৃপক্ষ বলছে, লোকসানের কারণেই মিলটি বন্ধ রয়েছে। সুন্দরবন টেক্সটাইল মিলস সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান। 1983 সালে চালু হওয়া মিলটি একসময় প্রায় 3000 শ্রমিক কাজ করত। মূল ইউনিট ও নীলকলম ইউনিটের আওতায় 39,000-এরও বেশি টাকা ঘুরত প্রতিনিয়ত।
তবে জৌলুস বেশি দিন থাকেনি। 1997 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভর্তুকিতে মিলটি চালু রাখে সরকার। পরে 2017 সালের শেষের দিকে মিলটি ভাড়া নেয় নারায়ণগঞ্জের ট্রেডলিংক লিমিটেড। লোকসানের ফলে 1 বছর চালানোর পর মিলটি বন্ধ ঘোষণা করে ট্রেডলিংক কর্তৃপক্ষ। সাতক্ষীরা শহরের উপকণ্ঠে মাগুরায় টেক্সটাইল মিলকে ঘিরে গড়ে উঠেছে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সরকারি স্থাপনা। একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠানটি অবিলম্বে চালু করতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি শ্রমিকদের। পড়ে না থেকে যদি এই মিলটা পুনরায় আবার চালু হতো তাহলে এলাকার বহু মানুষ কর্মসংস্থানের একটা ব্যবস্থা হতো। মিলের পুরোটা শ্রমিক ছিলাম, মিলে চাকরি করেছি দীর্ঘদিন। এখন কথা হলো বিভিন্ন অজুহাতে লস মাছ এটা ওটা দেখে মিলটা বন্ধ করে দিয়েছে সরকার। এই পর্যন্ত এই 2025 সাল পর্যন্ত আমাদের খুব দুর্বিষহ দিন যাপন করছি। আমরা চাই সুন্দরবন টেক্সটাইল মিলস আবার পুনরায় চালু হোক। লোকসানের কথা স্বীকার করে জেলা প্রশাসক বলছেন, এলাকাটিতে একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এক বা একাধিক শিল্প কারখানা হয়তো এটা মানে গড়ে তোলার একটা সরকারের প্ল্যান আছে, এবং যদি এটা গড়ে তোলা যায় তাহলে যেমন সাতক্ষীরা স্থানীয় বাসীরা মানে এখানে হয়তো কর্মসংস্থানের তারা একটা সুযোগ পাবেন। সাতক্ষীরা শহরের মাগুরায় 30 একর জায়গায় স্থাপন করা হয় মিলটি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মরিচা পড়ে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্মাণের 3 বছরে বরাদ্দ দেওয়া হয়নি ঝিনাইদহের নগরবাথান বাজার ভবন। ব্যবহার না হওয়ায় একদিকে নষ্ট হচ্ছে ভবনের বিভিন্ন অংশ, অন্যদিকে ঘরের অভাবে খোলা আকাশের নিচে ব্যবসা করছেন বাজারের অনেক ব্যবসায়ী। উপজেলা প্রকৌশলী জানান, নীতিমালা তৈরি হলে দোকান ঘরগুলো বরাদ্দ দেওয়া হবে। গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 2021 সালে নগরবাথান বাজারে নির্মিত হয় দ্বিতল ভবন। 3 কোটি 10 লাখ টাকা ব্যয় ধরা হলেও 2.5 কোটি টাকার মধ্যে 2022 সালের সেপ্টেম্বরে শেষ হয় নির্মাণ কাজ। 1 বছর পর 2023 সালের অক্টোবরে সদর উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয় মার্কেটটি। মার্কেটের নিচতলায় রয়েছে মাছ, মাংস ও সবজি বাজারের জায়গা, আর দোতলায় 10টি দোকানঘর রাখা হয়েছে অন্য ব্যবসা প্রতিষ্ঠান বরাদ্দের জন্য। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার 3 বছর পরও চালু হয়নি মার্কেটটি। এতে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। অব্যবহৃত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবনটির বিভিন্ন অংশ। এই ভবনটি অদ্যাবধি 3 বছর আগে শেষ হয়েছে, কিন্তু আজও পর্যন্ত চালু হয়নি। চালু করলে এই বাজারের মানুষগুলো উপকৃত হবে এবং তাদের ব্যবসা বাণিজ্যগুলো সুফলভাবে এগিয়ে যাবে। দোকান বরাদ্দের নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে সেটি চূড়ান্ত হলে দোকানগুলো বরাদ্দ দেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। মার্চ মাসে আমাদের বরাদ্দ কমিটির যে মিটিংটা হয় সেখানে আমরা যে রেজুলেশনটা করি তাতে মিনিস্ট্রি পর্যায়ে আমরা এই রেজুলেশনটা পাঠাই যে উক্ত পরিপত্রটা যেন চূড়ান্ত হয়। চূড়ান্ত হলে আমাদের এই বাজারটা, আমাদের যে দোকানগুলো আছে সেগুলো আমরা বরাদ্দ দিতে পারব। নগরবাথান বাজারে 300-এরও বেশি দোকান রয়েছে। প্রতি শনি ও মঙ্গলবার বসে হাট। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে সবজি কিনে নিয়ে যান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোলার মনপুরায় গাছ কাটা নিয়ে বন বিভাগ ও স্থানীয়দের আপত্তির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির একাংশের কাজ বন্ধ রয়েছে 7 মাস ধরে। স্থানীয়রা বলছেন, ঝড় জলোচ্ছ্বাসের কবল থেকে মনপুরাবাসী সুরক্ষায় এসব গাছ ঢাল হিসেবে কাজ করে। বিকল্প জায়গা ব্যবহার করে বাঁধ তৈরির সুযোগ থাকতেও গাছ কাটতে চাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ভোলার মুজিবনগর ও মনপুরা উপজেলায় 2022 সালে উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন, সেচ ব্যবস্থার উন্নয়ন ও নদী তীর সংরক্ষণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। এর অধীনে মনপুরায় পুরাতন বাঁধ সংস্কার করে 51 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প অনুযায়ী বাঁধ তৈরিতে কাটা পড়বে 15,000-এর বেশি গাছ। এর মধ্যেই কাটা পড়েছে 7,000-এর বেশি গাছ। গত বছরের নভেম্বরে রহমানপুর ও পঞ্চাকুরুলিয়া সহ কয়েকটি এলাকায় অর্ধশতবর্ষী 250 রেন্ট্রিও মেহগনি গাছ কাটার উপর বন বিভাগের নিষেধাজ্ঞা আসায় বাঁধের ওই অংশের কাজ বন্ধ হয়ে যায়। গাছ ইস্যুতে বর্তমানে বাঁধ নির্মাণ বন্ধ আছে, তো আমরা এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। স্যারদের পরামর্শ বা সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন, ঝড় জলোচ্ছ্বাসের কবল থেকে মনপুরাবাসীর সুরক্ষায় এসব গাছ ঢাল হিসেবে কাজ করে। এসব গাছ না কেটে বিকল্প উপায়ে বাঁধ তৈরির সুযোগ রয়েছে, অথচ গত 7 মাসেও সে উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ তারা।
এখানে শত শত গাছ ছিল, এই বেরির কারণে কন্ট্রাক্টররা গাছগুলা কাটা নিয়ে গেছে। চাইলে প্ল্যানিংটা চেঞ্জ করে দক্ষিণে আর সরাই করতে পারতো, করলে তাতে আমাদের নদী ভাঙন থেকে আমরা রক্ষা হইতে পারতাম, আর সরকারি গাছগুলো কাটা যাইতো না। মেহগুনি গাছ, তারপরে শিশু গাছ, কড়ই গাছ, এই গাছ আমাদের দেশের সম্পদ। এই গাছ কাটতে আমরা দেব না, প্রয়োজন হলে আমরা আন্দোলন করব। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, যে পরিমাণ গাছ কাটা হবে তার চেয়ে দ্বিগুণ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে প্রকল্পে। প্রকল্প বাস্তবায়নের সাথে বৃহৎ স্বার্থে হয়তো আমাদের কিছু অংশে গাছ কাটার প্রয়োজন আছে, সেটাও আমাদের নির্দেশনা মোতাবেক এবং সরকারি রুলস অ্যান্ড রেগুলেশন বা আমাদের যেভাবে নির্দেশনা, তার বাইরে তো আমরা যেতে পারবো না। যেভাবে নির্দেশনা আসে সেভাবে কিন্তু বাকি অংশের কাজটা হবে। 2022 সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ইতিমধ্যে প্রায় 52 ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1092 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।